লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো মাঝ পথে নিয়া কুমর ভাঙ্গে। আগামী ঈদের আগেই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। অন দি আদার হ্যান্ড বিএনপি তার এক্সাক্ট হিসাব থেকে শুরু হবে ঈদের পর। বিএনপি মানেই সামথিং ঈদের পর। ঈদের পর ছাড়া বিএনপির কিছুই না। আপনারা জানেন যে গত 15 বছর বিএনপি আন্দোলন করবে বলেছে। কখন করবে? ঈদের পর আন্দোলন করবে। কিন্তু মজার বিষয়, সেই ঈদ আর আসেনি। আরো জটিল হয়ে পড়ছে হাসিনার বাংলাদেশে ফেরা। 21 বছরের কারাদণ্ড। কিভাবে বাঁচবেন শেখ হাসিনা? আওয়ামী লীগ নেত্রী বলেন, আমি তো জানতাম না যে আমি দিল্লি আসবো, আমি তো জানতাম টুঙ্গিপাড়া যাবো বা গোপালগঞ্জে এয়ারপোর্ট আছে, আমি জানতাম। ওনারা C-130 প্লেনে তোলা হইতেছে, উনি জানেন না যে উনি দেশের বাইরে দিল্লি যাবেন। উনি বললেন কি, আমি জানতাম যে টুঙ্গিপাড়া যাবে, প্লেনে টুঙ্গিপাড়া যাওয়া যাবে। কত বড় প্রতারণা জাতির সঙ্গে এবং ওনার দলের কর্মীদের সঙ্গে। বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা, এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা, তুই কেটে জানি না আমরা? তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই একটা আছে, দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে। এতদিন কইছিলি বাংলাদেশে মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে, তারপর তোর অবদানটা কি আমার বল? এই হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর? ও মেয়েরে দেখছে নাকি ওর বাইরে দেখছে? ওবায়দুল কাদের আর এই মির্জা ফখরুল আর ভাইয়ের একটা আছে ফয়সাল, এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে। বাউল নামের ফাউল গেছে জেলে, ফরহাদ মসার বলে আমি মানববন্ধন করব। বেটা যাও মানিকগঞ্জে, ফরহাদ কোদাল দিয়া তোমার দাড়িতে সেদিবে তৌহিদের জনতা। প্রয়োজনে আমি যাব মানিকগঞ্জে, দেখবো কিভাবে তুমি মানববন্ধন করো মানিকগঞ্জের মানিক। হঠাৎ করে বাংলাদেশের জন্য রাজনীতিতে অকল্পনীয় সুখবর, যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না। হাসিনাকে ফেরত আনা হবে, হাসিনাকে ফেরত দিবে, অথবা আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে। কামালকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। এটা কল্পনা করতে পারেন এখনো? বাংলাদেশের 90% মানুষ মুসলমান। পৃথিবীতে 3 নম্বর না 4 নম্বর স্থানে আছে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হিসাবে। আর ওই ইসলামিক কান্ট্রিতে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করবে আর সেটার পক্ষে আপনি থাকবেন? না 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 না, এটা হইতে পারে না। এই গানটা গাইলাম একটা আশা থেকে, জনপ্রিয় গান। আমার গানের গলা একসময় ভালো ছিল, এখন আর গাই না। যাই হোক, কেন এই গানটা গাইলাম, এটার সাথে আমাদের ভিডিওর কোনো সম্পৃক্ততা নাই। জাস্ট হচ্ছে আশা থেকে। আশা, একটা মানুষ বাইচা থাকে, তার জীবনে আশা এবং স্বপ্ন, ভালো আশা, ভালো স্বপ্ন, ভালো সময়, এই জিনিসগুলোর পেছনে। তো তদ্রূপ সে মানে কি বলে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনাকে দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে অথবা প্রত্যর্পণ চুক্তি আছে। আর এই চুক্তির প্রথম যিনি শিকার হচ্ছেন অথবা প্রথম যাকে বাংলাদেশে ভারত পাঠাবে, সেটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো এই ঘোষণা কি ভারত দিয়েছে? না, এই ঘোষণা দিয়েছে আমাদের প্রেস সচিব শফিক ভাই। ওই যে গানটা প্রথমে গাইলাম আশা, তিনি আশা করছেন। এখন এই ধরনের খবরে জাতি হালকা খুশি হয়, এনটি আওয়ামী লীগ যারা, তারা খুশি হয়। কিন্তু যারা একটু বিচক্ষণ মানুষ, তারা পুরোটা নিউজ ভালো করে পড়লেই বোঝা যায় যে আমি আশা করতেছি একটা, কিন্তু আমার আশা যে পূরণ করবে সে কি জানে? নাকি মাঝপথে নিয়ে আমাকে ছাইড়া দিবে? নাকি ভারত থেকে কোনো গ্রিন সিগন্যাল আসলো? কোন প্রেক্ষিতে আসলে এই কথাটা বললেন? আসুন দেখে। আমাদের শফিকুল সাহেব প্রেস সচিব, মাঝে মাঝে তিনি এমন এমন বক্তব্য দেন পুরো বাংলাদেশ আলোয় ফেলেন, আবার অনেক সময় ভারতও জানে না। তবে শফিক ভাই মজার মানুষ। তিনি লিখছেন যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে তিনি গভীরভাবে বিশ্বাস করেন। ওনার ক্ষমতা আছে আর কয়দিন? ওনাদের আর 2-3 মাস। তাদের আমলে হবে না। ভারত ইতিমধ্যেই জানিয়েছে যে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে। শফিক ভাই, আপনি মাশাআল্লাহ অনেক বড় সাংবাদিক, কিন্তু আপনি এপির সাংবাদিক সম্ভবত ছিলেন। ভারতকে আমাদের বাংলাদেশ থেকে 2টা চিঠি পাঠানো হয়েছে। প্রথম চিঠিটা যে ভারত পাইছে নাকি পায় নাই, এটা স্বীকারোক্তি দেয় নাই। গেল কিছুদিন আগে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হলো, তখন আমরা যে চিঠিটা পাঠিয়েছি বাংলাদেশ থেকে, এই চিঠিটার প্রাপ্তি স্বীকারোক্তি দিয়েছে ভারত। তো প্রাপ্তি স্বীকারোক্তি দেওয়ার পরে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ যেটা, তারা যেটা বলছে, আপনি কি আসলে এটাতে বিশ্বাস করলেন? আপনার মতো এত বিচক্ষণ সাংবাদিক নাকি না, ধরেন ফেসবুকে জাতির একটু জানান দেওয়া দরকার, কারণ এত সাধারণ মানুষটা আপনি, অসাধারণ আপনার মেধা, অসাধারণ আপনার লেখনী, সবকিছু মিলে যথেষ্ট বিচক্ষণ। তবে হয় সরকারে থাকলে এরকম আবল তাবল মাঝে মাঝে বলা লাগে। হ্যাঁ, আশা করা যাচ্ছে, কিন্তু ভারত কি এই আশা পূরণ করবে? একটা আওয়ামী লীগের সাধারণ নেতা হলে হয়তোবা ভারত তাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য বলিদান দিয়ে দেবে, কিন্তু শেখ হাসিনা এবং ধরেন আসাদুজ্জামান খান কামাল, তাদেরকে আসলে কি ফেরত দিবে? আবার দিতেও পারে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিবেন, এটা আপনি যেমন ভালো করে বোঝেন, বাংলাদেশের মানুষও ভালো করে বোঝে। আর যদি এমন হয় তাহলে অসম্ভব সম্ভব হয়ে যাবে, মানে একটা সুনামি টাইপের কিছু হবে। তো তিনি বলছেন যে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে যেই রায় আছে সেই রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন। এখন এই আশার ভিত্তিটা কি? যে ভারত কেমন বলছে যে ঠিক আছে, আমরা যাদের ব্যাপারে পাইছি, তো শেখ হাসিনার ইস্যুটা একটু পার্ট 2, আমরা দেখি 2-4টা আওয়ামী লীগের নেতা দেশে পাঠানো যায় কিনা, আপনাদেরকে দেওয়া যায় কিনা।
বা আপনারা 10টা লিস্ট দিচ্ছেন, তো সেখান থেকে ধরেন গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ এই মানুষগুলোর ব্যাপারে ভারত ভাবছে, পরীক্ষা নিরীক্ষা করছেন। এখন তিনি যেটা লিখছেন যে তিনি গভীরভাবে বিশ্বাস করেন যে এটা হবে। এখন ওনার জায়গা থেকে কি অবিশ্বাসের সুযোগ আছে? তিনি কি হতাশামূলক কোনো কথা বলার সুযোগ আছে? সরকারে আছেন, আপনাকে আশামূলক কথাই বলতে বলা হয়েছে, তাই না? তবে আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে আমার মনে হয় না, আর কি আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অ্যানালাইসিস করে যে ভারত তাকে অন্তত এই সরকারের হাতে দিবে। এখন তিনি যেটা লিখছেন বিচার হবে, সেটা কি এই আমলে হবে নাকি বিএনপির আমলে হবে নাকি অদূর ভবিষ্যতে হবে, সেইটাই সম্ভবত তিনি মিনস করছেন কোনো একদিন। কিন্তু তিনি কোনো একদিন লেখেন নাই, যার কারণে পাবলিক মনে করছে যে এখনই হয়ে যাবে। ভারত হয়তো কোনো চিঠির উত্তর দিছে, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের প্রতি তাদের শ্রদ্ধা আছে, ডিপ্লোম্যাটিক ভাষা। আমি এর আগে একটা ভিডিও করছি, সেটাতে দেখে নেবেন যে ভারত কি বলছে। সেখানে তাদের কথায় আমরা কোনো ধরনের এই আওয়ামী লীগের এই টাইপের নেতা বা ধরেন যারা এরকম বড় বড় আছেন তাদেরকে ফেরত দিবেন, কোন রকম আসলে পজিটিভ কোনো সিগন্যাল আমাদের ফিল হয় নাই। তবে অবশ্যই তিনি সরকারে আছেন, হয়তো অনেক তথ্যপাত্য গোয়েন্দা বা ডিপ্লোম্যাটিক তলে তলে অনেক কিছু চলতে পারে। কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে এই মুহূর্তে ভারত পালতেছে, আবার তাদেরকে দিয়ে পরবর্তী সরকারের সাথে তাদের ব্যবসাও হইতে পারে যে হ্যাঁ এগুলোরে পাঠাই দেই, সম্পর্কের অনন্য মাত্রা তৈরি করি, প্রমাণ করি যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে না, আমরা বাংলাদেশের সাথে, এরকমও হইতে পারে। এটা অনেকে মনে করেন, বাট সময় বলে দিবে। ভালো থাকবেন। আগামী ঈদের আগেই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। অন দি আদার হ্যান্ড বিএনপি তার একজন হিসাব থেকে শুরু হবে ঈদের পর। বিএনপি মানেই সামথিং ঈদের পর। ঈদের পর ছাড়া বিএনপির কিছুই না। আপনারা জানেন যে গত 15 বছর বিএনপি আন্দোলন করবে বলেছে। কখন করবে? ঈদের পর আন্দোলন করবে। কিন্তু মজার বিষয় সেই ঈদ আর আসেনি, যদিও কোন ঈদের পর সেটা তারা তখন বলেনি। এজন্য ঈদ আসার যথেষ্ট সুযোগ রয়েছে। ঈদের পর আন্দোলন, ঈদ তো আসতেই থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত অনেক ঈদ আসবে। তো এখন আন্দোলন আর লাগে নাই, ছাত্র জনতা আন্দোলন ঘটিয়ে দিয়েছে। বিএনপি চেয়েছিল পিসফুল পাওয়ার ট্রান্সফার, ভোটের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হোক, কিন্তু সেটা আর লাগে নাই। আওয়ামী লীগকে পিটিয়ে বাংলাদেশ ছাড়া করা হয়েছে, এর সুফল বিএনপি পাচ্ছে। তো সেখানে বিএনপির একটা স্বাভাবিক প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতায় আসবে, কিন্তু না। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এখন ঈদের পর, এটা কিন্তু হাসিনা পালানোর পরও অনেক হিসাব ছিল যে তারেক রহমান কবে আসবেন, ঈদের পর। কোন ঈদের পর তা কিন্তু বলেন নাই। এখন ঈদ সামনে আরো আসবে, তারেক রহমান এখনো আসেন নাই। এখন খবর যেটা আমরা দেখতে পাচ্ছি আমার দেশে, ভোটের সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি, রোজার আগেই ভোট। এর মানে ঈদের আগেই জামাত ক্ষমতায় আসবে আমরা ধারণা করছি। কারণ দিবালোকের না স্পষ্ট দেশের রাজনীতির যে সমীকরণ, জামাত ইসলামের যে জনপ্রিয়তা, তাতে তারা নির্বাচনে জিতবে। এই জায়গায় 8 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, ঈদের আগে জামাত ক্ষমতায় আসবে। আর বিএনপি কি করবে? বিএনপি হচ্ছে তখন বলবে যে ঈদের পর থেকে, যেহেতু ঈদের আগে বিএনপি পরাজিত হবে, আপনারা এটা লিখে রাখতে পারেন, এটা একটা প্রেডিকশন টাইপের আলোচনা। যেহেতু রোজার আগে বা একদম রোজার আগ মুহূর্তে জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং রোজার মধ্যেই হয়তো মন্ত্রিপরিষদ শপথ নিবে, আমরা আশা করি। ওই সময়টায় বিএনপি বলবে যে ঈদের পর আমরা আন্দোলন শুরু করবো, জামাত ক্ষমতা এসেছে, ইসলামপন্থী মৌলবাদীরা ক্ষমতা এসেছে, ঈদের পর আমরা আন্দোলন করবো। আর তারেক রহমান ঈদের পর দেশে আসবে, কিন্তু কোন ঈদ সেটা হচ্ছে পরের ঈদের পর জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে বাস্তব। তো দর্শক, আমার দেশের যে এই খবর, ভোটের সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি, এটা বাংলাদেশের রাজনীতির একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, যে বাংলাদেশে ভোট হবে 8 ফেব্রুয়ারি বা কাছাকাছি সময়ের মধ্যে হবে। এখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ভোটের তারিখ, সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি এটা ঠিক করে ফেলেছে। বিভিন্ন সোর্স থেকে আমার দেশে এটা ডিসক্লোজ করেছে, একটু আগে পরে হতে পারে। তো এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট যে ভোটের তারিখ পর্যন্ত সরকার এসেছে, অনিশ্চয়তা কেটে যাচ্ছে। নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে আমরা বারবার কথা বলেছি বলেই এই অনিশ্চয়তাটা দূর হচ্ছে এবং ভোটের দিকে বাংলাদেশ যাচ্ছে। কিন্তু এখানে দেখেন বিএনপির পরাজয়টা কি। জামাত কত সূক্ষ্মভাবে 5 আগস্টের পর থেকে রাজনীতি করছে, ইনস্পাইট অফ হ্যাভিং সাম মিস্টেকস। কুল্লু বনি আদম খত্তা, প্রত্যেক বনি আদমের কিছু ভুল ত্রুটি থাকবে, তা জামাত তো বনি আদম। কিন্তু ওভারঅল ইন কম্পেয়ার উইথ আদার্স, জামাত যে সূক্ষ্ম রাজনীতি করছে 5 আগস্টের পর, দেখেন বিএনপি তারেক রহমান কত উল্টোপাল্টা কথা বলেছেন। কি 2টা বক্তব্য স্মরণ করিয়ে দিই। তারেক রহমান বলেছে যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরে, একদম এই ভাষা বলেছে। কিন্তু ডিসেম্বরে তো হয়নি। তারেক রহমানের মান সম্মান আছে, তারেক রহমান কথায় দাম আছে, নাম্বার 1। সালাউদ্দিন আহমেদ বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, 31শে ডিসেম্বর, একদিন পরেও নয়। ডিসেম্বরে হয়েছে। বিএনপি কিভাবে নাকে খত দেয়, ক্লিয়ার? বিএনপির কথায় আসলে বাংলাদেশে কিছু হয় না, বাংলাদেশে কিছু চলে না। কিন্তু আমিরে জামাত একটা কথা বলেছে, জামাত যৌক্তিক সময়ের কথা বলে আসছিল বারবার, যে আমরা যৌক্তিক সময় নির্বাচন চাই, সরকারকে আমরা যৌক্তিক সময় দিব। কিন্তু এক্স্যাক্টলি নির্বাচনের টাইম ফ্রেমিং বলে নাই। কিন্তু একবার বলেছিল যে রোজার আগে নির্বাচনটা হয়ে যাওয়া ভালো, রোজার আগে আমরা নির্বাচনটা চাই। একবার বলেছিল নির্বাচনের তারিখ বা এক্স্যাক্ট টাইম ফ্রেমিং, ওইটাই হয়েছে। তার মানে জামাত যা বলে তা হয়, কারণ জামাত যা বলে সেটা যৌক্তিক হিসাব নিকাশ করে বলে।
আর বিএনপি তারেক রহমানও যা বলে ওইটারও দাম থাকে না, তারেক রহমান নিজের কাছেই দাম থাকে না 2 দিন পর। যেমন তারেক রহমান ডিসেম্বরে নির্বাচন নিয়ে যে জোরালো বক্তব্য নিজে দিয়েছিলেন, তার নিজের কাছেই তো 2 দিন পর ওই বক্তব্যের দাম নেই। এই হচ্ছে বাস্তবতা দর্শক। তো ভোটের সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি। এটা জামাতের যৌক্তিক প্রস্তাব অনুযায়ী সুন্দরভাবে এগোচ্ছে। তো জামাতের নির্বাচনী প্রস্তুতি ওই টাইপের, সুন্দরভাবে নির্বাচনী প্রস্তুতি অত্যন্ত সূক্ষ্মভাবে জামাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে এসেছে, অসাধারণ। তো দর্শক তো এখানেও জামাতেরটা হচ্ছে, বিএনপিটা কিন্তু হয়নি। জামাত সূক্ষ্মভাবেই গোল দিয়ে দিয়েছে, তাই নির্বাচনে গোল দিবে। আর ভোটের চিত্র তো আপনারা জানেন, ডাকসুতে আপনারা দেখেছেন, রাকসুতে দেখেছেন। বিএনপি এখন পিছিয়ে দেওয়া পার্টি। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন পিছিয়ে দিতে বিএনপি পন্থীরা নানা ষড়যন্ত্র করছে, কিছুটা সফলও হয়েছে। তারা এখন নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে যে নির্বাচন হোক ওই নির্বাচনই বিএনপির পরাজয়, যে নির্বাচনই হোক ওই জায়গায় জামাতের বিজয়। কারণ বিএনপি এমন ধরা খেয়েছে চাঁদাবাজি করতে, যে এবার আর ক্ষমতা যাওয়া সম্ভব নয়। বিএনপি জামাত ক্ষমতা আসলে জামাতের বিরুদ্ধে হুমকি দামকি দেবে, এই করবো সেই করবো, এইটা বলবে। আর এইটা হচ্ছে ঈদের পর থেকে শুরু করবে। জামাত মন্ত্রী পরিষদ গঠন করার পরেই বলবে যে এবার তো রোজার মধ্যে মন্ত্রী পরিষদ, এখন কিছু বললাম না, ঈদ আসুক, ঈদের পরে খবর আছে। ঘটনা সেদিকেই যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের 3টি তারিখ বিবেচনায় নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে 8 ফেব্রুয়ারিকে প্রাধান্য দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর বাইরে 5 ও 12 ফেব্রুয়ারি ওইসি তাদের চিন্তা রেখেছেন। 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এটা বিএনপির জন্য আরেকটা কুফা। ফেব্রুয়ারি মানেই বিএনপির জন্য কুফা। তো এই ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা বিএনপির জন্য বিব্রতকর। অবশ্য জোর সালে নির্বাচন, এটাও কিন্তু বিএনপির জন্য একটা কুফা। আপনারা জানেন জোর সালে নির্বাচনে বিএনপি কোনোদিন জিততে পারে নাই। যেমন 1991 সাল বিজয় বিএনপি সরকার গঠন করতে পেরেছিল জামাতের অনুকম্পায়। 2001 সালে বিএনপি সরকার গঠন করতে পেরেছে জামাতের সাথে জোটের কারণে, ওই 2 বার বিজোর সাল। 96-তে বিএনপি হেরেছে, আওয়ামী লীগ জিতেছে জোর সাল। 2008-এ বিএনপি হেরেছে, আওয়ামী লীগ জিতেছে জোর সাল। 2014-তে আওয়ামী লীগ জিতেছে জোর সাল। 2018-তে আওয়ামী লীগ জিতেছে জোর সাল। 2024-এ আওয়ামী লীগ জিতেছে জোর সাল। আবার 2026-এ জোর সাল। বিএনপির জন্য খবর খারাপ, বিএনপির হিসাব নিকাশে মিলে না। এখন জোর বিজোর এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, বা অনেক ক্ষেত্রে আপনি সুপার স্টেশন বলতে পারেন, কিন্তু বাংলাদেশে এরকমই হয়ে আসছে। অতএব 26 সালের নির্বাচন, জোর সালের নির্বাচন, আবার ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপির জন্য এক প্রকার কুফা। জামাতের লোকজনের কাছে এটা ব্যাপার না, কারণ জামাত তো নতুন ভাবে জিততে যাচ্ছে। আর জামাত হচ্ছে ধর্মভিত্তিক দল, তাদের কাছে এইসব সুপার স্টেশন নাই, কিন্তু বিএনপির মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে। অতএব দর্শক, বিএনপি এক কুফার মধ্যে পড়েছে। বিএনপি মারাত্মক ধরা খাবে, তারপরে বলবে যে ঈদের পর জামাতের বিরুদ্ধে আন্দোলন। জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই আরেকটা আছে, 2টা অস্ট্রেলিয়াতে রেখে তো টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে। এতদিন কইছিলি বাংলাদেশে মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল? হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর? ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে? ওবায়দুল কাদের আর ওই মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল, এই 2টার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। ও কয়েকদিন 2 দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে। তোর বাড়িঘর কম, তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে। ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন, এই এদের সবার এগুলো সব এক জায়গায় হয়ে যাবে। দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে। আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে, তুই কিসের বালের বাউল? কোন জায়গার বাউল আসছিস তুই এখানে এই করতে? ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে, দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার, এরা হচ্ছে গিয়া দেশ বিরোধী। এটা বানিয়েছে ভারতের যে ন্যারেটিভ, সেটা এখানে প্রতিষ্ঠিত। এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না, আমরা করতে দিব না। যতই চেষ্টা করেন চালায় যান, দেখেন কাদের পক্ষে লোক যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না, রাজাকারকে বাঁচিয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার, জিতেছে। তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল, আশা করি। এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না, আওয়ামী লীগ নাই যেহেতু, আর কেউ করবেও না আশা করি। সো যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের 32 নম্বরের বাউল, তারপরে এই যে চেতনায় বালচাল নিয়ে আসতে চাইবেন, ভাই কেউ পাত্তা পাবেন না। এগুলি বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই, ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নেই। আপনারে সিম্পল একটা কোশ্চেন করি, আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার উপজেলায়, আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে, আমার একটু জানেন ভাই প্লিজ। আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন তাকে ধর্ষণ করেছে, আমি একটু শুনতে চাই। একজন মানুষকে আমি পাইতে চাই যে মানুষটা কিনা করেছে। 2015 সাল, 2071 সাল থেকে 2015 সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয়। সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা, অসহায়, গৃহহারা, স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে 530 জন, সারা দেশে মিলে। সব কয়টা ভুয়া। এই যে অবস্থা, যাই হোক, এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে। আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প, এই যে প্রবাসে যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে 20 বছর 15 বছর, মা থেকে ছাড়া, সন্তানকে ছাড়া, বাবাকে ছাড়া মানবেতর জীবনযাপন করে, এরা বালের বীরের জাতি। দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায়, তুই বাল জাতি 71 থেকে এই পর্যন্ত কি বালটা ফেলাইছে ওই করে। পাকিস্তান না খেয়ে থাকে, পাকিস্তান করে, যাই দেখিস আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি। এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার কি, আর একটা পাকিস্তানি গেলে তার কি। মিডল ইস্টে আমার বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকে। জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি, আর একটা বাংলাদেশের মানুষ কি।
কুত্তার মতো দাম দেন আমাদেরকে, তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে, না আছে কোনো না আছে তাদের নিরাপত্তা, না শারীরিক নিরাপত্তা, মানসিক আর্থিক সামাজিক কোনো নিরাপত্তা নাই, রাস্তায় নামায় দেওয়া হয়েছে। এর নাম তাদের চেতনা। বাউলগিরি করে যে শালারাই করে, ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে, আমাদের চুয়াডাঙ্গার সরোজগঞ্জের মেয়ে সালমা, সে বলেছে যে এগুলির ব্যাপারে খুব শান্তিং দিয়েছে। আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না। তো খেলাধুলা ভাই সব একই জিনিস। ওই যে সবশেষ আপনাদেরকে একটা জিনিস শোনাই, গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক 4 দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানানো হয়েছে। সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকায় এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে, তার কাছ থেকে শুনেন। হেলেনা ওই যে মুক্ত উদাহরণে 4 দোকানদার যে মহিলা, ওকে বীরাঙ্গনা নেই, 71 সালে জন্ম হয়তো নি। ওরে বানাই রাখছে, কয়জন নেতারা ওরে ঢাকা নিয়ে খেলাই টেলাই ওই করছে, বানাইছে নেতারা এরকম মরছে ঢাকা নিয়ে। আরে অত আইডি কার্ড দিয়ে হয়েছে জন্ম স্বাধীন করে পয়সা তুই যাওয়া আমাকে লাভ নাই, খালি খালি আমরা একটা করে দেওয়ানে অফিসে উল্টোই ফেলাই দেয়। তো ওনাকে কোনো হাত নাই, অরিজিনাল মুক্তদাকে কোনো ইয়ে নাই। আসলে ওই যে মহিলার কথা বলেন ওটা আমি আগে পরে চিনি না। মানে 71-এ যে যুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন, আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম। সেই জাতিকে আপনি বুঝাইলেন 2 লাখ মানুষকে এই করা। তো আমরা প্রথমে খেলা মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে, যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই 2 লাখে না থাকে, 1 লাখে তো থাকবে না, 50,000, 5,000, 1,000 তো থাকার কথা। মন্ত্রণালয়ের কাছে তালিকায় নাম আছে মাত্র 530 জন। কোনো সমস্যা নেই ভাই, 530 জনও ইটস হিউজ। আমি এটাও যদি 530 জন যদি ধর্ষণের শিকার হয়ে থাকে, আমি সেটার বিচার চাই, সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই। এই 513 জনের মধ্যে 30 জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে। এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম। তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো 69 জন। এই 69 জনের পেছনে খোঁজ নিতে গিয়ে ভাই যা দেখলাম, আইরে ভাই, পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল। এই 69 জনের মধ্যে কারোর গ্রামই নাই। মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে, গ্রাম নাম দেওয়া হয়েছে, সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই, কেউ মানুষ নাই, সেই নামের কোনো মানুষও এলাকায় নাই। একজন আছে ফাতেমা বিবি, ফাতেমা বিবি একাই 300-400 মিলিটারিকে সে একাই বিস্ফোরণ বানিয়েছেন। তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুড়া, হলুদের গুঁড়া, ঝাল মশলা দিয়ে মাখায় টাকা তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন। সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের 400-500 মানুষকে মেরেছেন। 14-13 জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের। গোপনাঙ্গ কেটে ওর সেটা ওর এর মধ্যে আপনার উঠানের মধ্যে ওনাকে শুটকি বানাতে দিয়েছিল সেই গোপনাঙ্গ দিয়ে। এই হলো কি, শুনেন একটু ক্রাইম এডিশনের সেই প্রোগ্রামটা অল্প একটু কথা শুনেন, শুনলে বুঝবেন কি বলে। একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাই একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের আগায় থাকতো। যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে পরে মারলে ওরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত, তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা সিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 5 সঙ্গে আসছে। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাশি দিয়া, বক কাশি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন শুটকি দিছিলাম। এই হলো কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা। 530 জনের মধ্যে একজনকে, পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে, মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে। নানান ধরনের গল্প, এই করেছে ওই করেছে, 3টা কোশ্চেন করলে এরপরে ঘুরপেচ খাওয়া যায়। আমার 4-5টা ভাইকে, আপনার 4 ভাই আর 1 বোনকে মারা হয়েছে 71 সালে। সেই 4 ভাইয়ের নাম বলতে বললে একবার এক ভাইদের নাম বলে। আবার পেটের বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার বয়স কত ছিল, পাশে থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চাটা ছিল না, পেটের ভেতরে শহীদ হয়েছেন। শুনেন একটু কি বলে। ফরিদ, আরেক ভাইয়ের নাম ছিল দরবেশ, আরেক ভাইয়ের নাম ছিল মনসুর আলী, আরেক ভাইয়ের নাম ছিল নূর মোহাম্মদ, আমার বোনের নাম ছিল নাজমা আমার ছোট ছিল, আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ, শেখ ফরিদ। আমার আরেকটা ভাইয়ের নামও শেখ ফরিদ আছে, জীবিত, বুঝলেন না, আগে ছিল আমার বড়। আরেক ভাইয়ের নাম ছিল যে আবুল ফরাজ, আরেকজনের নাম ছিল মনসুর আলী, আর বোনের নাম ছিল নাজমা। আমার প্রথম সন্তান শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযোদ্ধার সময় শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল 20-22 বছর। হ্যাঁ, আপনার ছেলে বয়স কত তখন? মনে করেন ছেলে আমার গর্বে শহীদ হয়েছে, গর্ভ অবস্থায় শহীদ হয়েছে। এইভাবে আমাদেরকে এই গাঁজাখুরি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের 54 বছর ধরে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা, কেউ রেপ্ট হয়েছে কিনা, কতজন হয়েছে, আমরা এটা জানতে চাই, আমরা শুনতে চাই, এটা জানুক এই জাতি। কেউ জানে না। মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল, আচ্ছা খোঁজ নিয়ে তো দেখ কয়জন মারা গিয়েছিল। সারা দেশে মিলা ওরা এই মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হলো 33 জন। এই 33 জন পাওয়ার পরে আর খুঁজে পায় না, কয় তাহলে বাদ দে, এটা নিয়ে আর আলাপ দরকার নাই। এরপরে আর কেউ সেই আলাপে যায়নি, সবাই এটা নিয়ে রাজনীতি করেছে। ভাই 530 জন যদি ধর্ষিত হয়ে থাকে, এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ। এটার সাথে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে। একটা 68,000 গ্রাম দিয়ে যদি আপনি 2 লাখের ভাগ করেন, 2.90, প্রায় 3 জন করে পড়ে। এই 3 জন করে আপনার গ্রামে আছে, আপনার জেলায় আছে, আপনার বিভাগে আছে। কারোর কাছে শুনেছেন যে কারো বিভাগে আছে? কেউ বলতে পারবেন যে কার মা বোন রে, আওয়ামী লীগের কারো মা বোন রে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিব, নিয়ে তারপর দেখবো।
দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বা ইঙ্গিত বলতে পারেন, যেটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের দায়িত্ব নিয়ে তার ফেসবুক পোস্টে বলেছেন। কি বলেছেন? বলেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে। এটা তার প্রত্যাশা। হঠাৎ করে এই প্রত্যাশাটা কেন? নিশ্চয়ই ইঙ্গিত আছে যে ঠিক আছে, এমন হতে পারে যে আসাদুজ্জামান খান কামালকে প্রথমে পাঠাবে, তারপরে শেখ হাসিনাকে পাঠাবে, তারপর পর্যায়ক্রমে যাদের বিরুদ্ধেই দণ্ড হবে, যেমন ওবায়দুল কাদের আছে, আরো অনেকে আছে, তাদেরকে ফেরত পাঠানো হবে। আরেকটা হতে পারে যে ভারত হয়তো নেগোসিয়েশন করেছে বাংলাদেশের সাথে যে ঠিক আছে, শেখ হাসিনা থাকুক, এটার সাথে যেহেতু ভারতের একটা আবেগ ভালোবাসা সম্পর্ক আছে সেই 1971 সাল থেকে, সুতরাং এটাকে বাদ দাও, এটা চুপচাপ থাকবে, বাকি যারা তাদেরকে নিয়ে যাও। যেমন আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ বাকি যারা থাকে তাদের উপরে তো আর কমিটমেন্ট নেই। আর এটা থাকলেও বিপদ, কারণ ভবিষ্যতে যখন নাকি ভারতের অপরাধীরা দলে দলে এইভাবে পালায় বাংলাদেশে আসবে, বাংলাদেশ তখন যদি ফেরত না দেয় তখন ভারত আর চাইতে পারবে না। তো সুতরাং এটা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বাকি যারা দণ্ডিত থাকবে তাদেরকে বিচ্ছিন্ন করা হবে, এরকম কোন আলোচনা কি হয়েছে কিনা? কারণ আমরা জানতে পারতাম যদি খলিলুর রহমান যদি মুখ খুলতেন কি আলোচনা হলো অজিত দোভালের সাথে, সেটা যদি খোলাসা করতেন তাহলে বোঝা যেত। কারণ এটার একটা ফয়সলা হইতে হবে, কারণ এটা ফয়সলা না হলে যেটা হবে, ভারত বেকায়দায় থাকবে, বাংলাদেশও বেকায়দায় থাকবে, দুই দেশই বেকায়দায় থাকবে। কারণ এটা তো একটা পলিটিক্যাল সিদ্ধান্ত হয়ে গেল যে গণহত্যার বিচার হবে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে, আর সেই আসামিগুলো সব ভারতে অবস্থান করে থাকবে, নিরাপদে থাকবে, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে। এটা ভারত বোঝে। এই কারণে তারা হয়তো একটা মাঝামাঝি লাইন নিতে চাচ্ছে যে না ঠিক আছে, তারা কোনো অপরাধীদেরকে আশ্রয় দেবে না। এমন হতে পারে যে আরো সম্পর্ক উন্নয়নের সাথে শেখ হাসিনাকে হয়তো আরেকটা তৃতীয় দেশে তারা ট্রান্সফার করতে পারে, চলে যেতে বলতে পারে বা ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু বাকিদের বেলায় তারা ওই প্রত্যার্পণ যে চুক্তি আছে সেই চুক্তিটাকে সমুন্নত রাখতে চায়। এটা ভারতও আবার তার নিজের স্বার্থে, কারণ ভারতের বিচ্ছিন্নতাবাদী অনেক অপরাধী বাংলাদেশে অনুচ্ছেদ টিয়ার মতন তারা যদি বাংলাদেশে আশ্রয় নিতে থাকে তাহলে তারাও কিন্তু বেকার পড়বে। ফলে এটা দুই পক্ষের স্বার্থের কারণে এটা করবে। আর ভারত তো তার শেখ হাসিনার প্রতি একটা অবস্থান রাখবে, তার মানে এই না পুরো আওয়ামী লীগের প্রতি রাখবে, আওয়ামী লীগের সকল নেতাদের প্রতি কমিটমেন্ট রাখবে না। ওটা রাখতে গেলে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক জোড়া হবে না। তো জোড়া দিতে গেলে তার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাজ এ হোল যদি আওয়ামী লীগ শেখ হাসিনা সহ নিয়ে যদি তারা করতে চায় তাহলে এটা একটা বিরূপ ধারণার জন্ম নেবে এবং সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না। হয়তো সেই সব কারণে এটা একটা নেগোসিয়েশন হয়তো হয়েছে পদ্মার অন্তরালে, যেটা আমরা এখনো জানি না। এটা জানতে পারলে ভালো হতো। আর এটাও ঠিক যে কূটনৈতিক আলাপ আলোচনার সবকিছু ইমপ্লিমেন্ট হওয়ার আগে জানানোটাও রীতি না। কিন্তু শফিকুল আলমের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কিছু একটা হয়েছে। একটা দেখবেন যে এখন যেহেতু শেখ হাসিনা খুব বেশি আর এই দণ্ডের পরে এটা একেবারে ভয়ঙ্কর একটা খারাপ অন্যায় করছে, এটা মিলাজের ঘন্টায় ঘন্টায় যে বিভিন্ন জনের সঙ্গে যে আলাপ আলোচনাগুলো করা, জুম মিটিং করা, বক্তব্য দেয়া, ভাষণ দেয়া, সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। তার ভারতও বুঝতে পারছে যে শেখ হাসিনা যত মুখ খুলবে সম্পর্কে তত অবনতি করতে থাকবে। সুতরাং এমনিতেই তার দণ্ড, এমনিতেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়া হচ্ছে না, তার মধ্যে যদি সে বলতে থাকে এটা ভারত বেকায়দা করবে। ভারত তার নিজের স্বার্থে শুধু এইটুকু করবে, হয়তো শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাকিদের বেলায় করবে না। তো এটা হলে যেটা হবে, ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় যাবে। তখন তারা মনে করবে যে ভারতও তাদের জন্য নিরাপদ না, তখন ভারত থেকে তারা অন্য দেশে পালানোর চেষ্টা করবে। হঠাৎ করে বাংলাদেশের জন্য রাজনীতিতে অকল্পনীয় সুখবর, যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না। হাসিনাকে ফেরত আনা হবে, হাসিনাকে ফেরত দিবে, অথবা আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে, কামালকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। এটা কল্পনা করতে পারেন এখনো? অনেকের মাথায় ঢোকে? ডু ইউ বিলিভ ইট? না, এই জন্যই বলছি অকল্পনীয়। হ্যাঁ, এটা হতে পারে। দর্শক, এরকম আভাস মিলছে হাসিনাকে ফেরত আনার গ্রাউন্ড তৈরি হচ্ছে। আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে ভারত, সরকারের পক্ষ থেকে এই আভাস দেওয়া হচ্ছে। এবং যদি ফেরত দেয় তো নিশ্চিত কিছু সামান্য প্রসিডিউরের পরেই আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেওয়া যাবে। এখন হাসিনা, কামাল, পুরো আওয়ামী লীগ ভারতের গলার কাটা, ভারতের কোনো লাভ নেই। এতদিন হাসিনাকে রেখেছিল, কিন্তু এখন হাসিনাকে রাখতে ভারতকে যে কত ঘাটের পানি খেতে হবে, কত ঝামেলা পোহাতে হবে। অন দি আদার হ্যান্ড, ভারতের মধ্যেও আন্দোলন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেন। আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেন হাসিনাকে লালন পালন করবো? আওয়ামী লীগ বাংলাদেশে, ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস করবে, এটা কেন আমরা হতে দিব? ভারতের জন্য, ভারতের জাতীয় স্বার্থের জন্য এটা একটা বড় থ্রেট। তো এই জায়গায় ইউনূস সরকার তো বসে নাই, তারা নানান তৎপরতা চালাচ্ছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, বন্দি প্রত্যার্পণ ট্রিটি রয়েছে, যে চুক্তির অব্লিগেশন রয়েছে ভারতের উপর ফেরত দেওয়ার ক্ষেত্রে। অতীতে অনেক আসামিকে বাংলাদেশ ফেরত দিয়েছে, ভারত ফেরত দিয়েছে, নজির রয়েছে। এখন এটা ভারত কিভাবে ওভারলুক করবে? ইটস ভেরি টাফ। এখন সারা পৃথিবীর চোখে ফাঁকি দিয়ে, আইন অমান্য করে, বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন করে হাসিনাকে ফেরত দিবে না, এটা কঠিন। এখন এটা হতে পারে যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যার ফলে ভারত যে কাজটা করতে পারে বলে আমরা আভাস পাচ্ছি,
হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া, যাতে ভারতের কোনো ঝামেলা না থাকে যে আমার দেশে তো নাই, এখন যেখানে আছে সেখানে যোগাযোগ করো। পূর্ব তিমুর বা অন্য কোথাও, পূর্ব তিমুর নিয়ে একটা আলোচনা হচ্ছিল। আর কয়েকজনকে ফেরত দেয়া, সবাইকে ফেরত দেওয়ার দরকার নেই, কয়েকজনকে ফেরত দিলে তখন বাংলাদেশ সরকারও বলতে পারে যে ঠিক আছে, যা দিয়েছেন আর দেওয়ার দরকার নাই, এখন সব স্বাভাবিক। সবাইকে ফেরত দিতে হবে, এটা বাংলাদেশ অত জোরালো ভূমিকা নাও নিতে পারে, কারণ সরকারের একটা টার্গেট হচ্ছে মিনিমাম 1-2 জনকে ফাঁসি দিয়ে দেখানো, তাদের সক্ষমতা প্রমাণ করা। এটা যদি করে যেতে পারে তাহলে এটা আরেকটা ইতিহাস হবে। এই জায়গায় আসাদুজ্জামান খান কামালকে ডক্টর ইউনূস টার্গেট করেছে যে ওকে এনে ফাঁসি দেওয়া যায় কিনা। ভারতের সাথে নানানভাবে এই বিষয়ে কথা বলেছে, এমনকি ডক্টর খলিলুর রহমান যে ভারতে গিয়েছেন, অজিত দোভাল থেকে শুরু করে ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন। এবং সর্বশেষ যে আভাস মিলছে যে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিয়ে ভারত তার গলার কাটা সরাতে যাচ্ছে, যাতে শেখ হাসিনাকে এর ফাঁকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায় বা এগুলো নিয়ে ঝামেলা না হয়। এমনকি দেখেন, ফরেন পলিসি অপারেট হয় বেসড অন ন্যাশনাল ইন্টারেস্ট। এখানে কোনো প্রেম প্রীতি চলে না। আপনার স্বার্থ না থাকলে আপনি তাকে 1 সেকেন্ডও চিনেন না। ফরেন পলিসি এটাই, যেটাকে আমরা বলি রিয়ালিজম, বাস্তববাদের ভিত্তিতে। এখানে দয়া মায়া বলতে কিছু নেই, ইন্টারেস্ট সবার ঊর্ধ্বে। সেই জায়গায় হাসিনা কি কার মেয়ে এগুলোর কোনো গুরুত্ব নেই। হাসিনাকে রাখলে লাভ কি, না রাখলে লাভ কি, এটাই হচ্ছে ভারতের কাছে বিবেচ্য। এতদিন লাভ ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখন আর কোনো লাভ নেই। এখন গলার কাটা সরানো ভারতের জন্য জরুরি। এমনকি এই ঝামেলা এড়ানোর জন্য ভারত যদি হাসিনাকে বিষ প্রয়োগ করে হত্যা করে, তাতেও অবাক হবে না, কারণ ঝামেলা তো গেল, ফেরতও দেওয়া না। ফেরত দিলে আবার একটা সমস্যা আছে, যে পরবর্তীতে কেউ ভারতের দালালি করতে চাইবে না। যে হাসিনা যে নগ্ন দালালি করেছে, ভারতের সব ধরনের সার্ভিস দিয়েছে, যে স্টাইলে কথা বলেছে ওইটাই দিয়েছে, তারপরও হাসিনাকে ফেরত দিয়ে দিল। পৃথিবীর কেউ আর ভারতের দালালি করবে না। অবশ্যই এটাই হওয়া উচিত, কিন্তু এই জন্য ভারত যেহেতু গ্লোবাল হেজিমনি হতে চায়, অনেক জায়গায় দালাল দরকার, এই জন্য হাসিনাকে ফেরত দিতে চাইছে না। কিন্তু হাসিনাকে ফেরত না দিয়ে যদি হত্যা করতে পারে, বলবে যে স্বাভাবিকভাবে মারা গেছে, আমরা তো ফেরত দেইনি, তাহলে এটা ভারতের জন্য লাভ। তা ভারত হাসিনাকে হত্যা করতে পারে, বলা যায় না। আর যদি সেটা করতে না পারে, কারণ এখনকার যুগে আবার এইসব হত্যা করলেও ধরা পড়ার একটা চান্স থাকে, তখন আবার উল্টো অ্যাকশন হতে পারে। ওই পথে না গেলে ইউনূস যদি জোরালো চেষ্টা করে এবং করছে, কামালকে ফেরত দিয়ে পরিস্থিতি শান্ত করতে পারে, আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের সাথে তুলে দিতে পারে। এরকম একটা সম্ভাবনা আমরা দেখছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অনেক কিছু আভাস দেয়। কামালকে দিয়ে শুরু হবে প্রত্যার্পণ, মানে যথেষ্ট কনফিডেন্ট ঘোষণা, আত্মবিশ্বাসী ঘোষণা যে কামালকে দিয়ে ফেরত হবে। এখন হওয়ার কথা কিন্তু হাসিনাকে দিয়ে, কারণ হাসিনা মোস্ট ওয়ান্টেড এবং 1 নম্বর আসামি হাসিনা। কিন্তু না, হাসিনাকে না, কামালের কথা কেন বলছে? ভারত সিগন্যাল দিয়েছে বলে বলেছে কামালকে দিয়ে ভারত, কারণ একদম হাসিনাকে ফেরত দিলে অবশ্যই ওই যে কেউ দালাল হতে চাইবে না। আর কামালকে দিলে অ্যাটলিস্ট এই এক্সাম্পলটা থাকবে, মূল প্রধান দালাল তাকে তো আর ফেরত দেয় নাই, 2-1 লেসপেন্সার চেষ্টাকে ফেরত দিয়েছে, ওটা নিয়ে অত শোরগোল হবে না। যেমন হাসিনাকে ফেরত দিয়ে সারা পৃথিবী ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, কিন্তু কামালকে ফেরত দেওয়ার পর ফাঁসি হলেও তার 10 ভাগের 1 ভাগ তোলপাড় হবে না। এই জায়গায় কামালকে ফেরত দিয়ে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দিয়ে ভারত গলার কাটা সরাতে চায়। আর এই কারণে প্রেস সচিব মোস্ট ওয়ান্টেড হাসিনার আগে কামালের কথা বলেছেন। তার কামালকে যদি ফেরত দেয়, এটা হাসিনাকে ফেরত না গ্রাউন্ড তৈরি হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনা প্রত্যার্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দিয়েছে, মানে একদম অগ্রাহ্য করতে পারেনি। তবে এই প্রত্যার্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে। এটা একটা সুখবর, এটা অরিজিনালি এরকম সম্ভাবনা আছে বলেই এটা বলা হয়েছে, এটা আমাদের বিশ্লেষণ। শফিকুল আলম লিখেন, তিনি মনে করেন জুলাই ঘটনাবলী অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের নেতৃত্বে একদিন বাংলাদেশ আদালত মুখোমুখি হতে হবে। তিনি বিশ্বাস করেন জুলাই ঘটনাবলী, প্রেস সচিব লিখেন, তিনি ক্রমেই আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যার্পিত হবেন। এখন কামালকে ফেরত দেওয়া মানে হাসিনাকে ফেরত আনার গ্রাউন্ড, যদিও কামালকে ফেরত দিয়ে ভারত পার পেতে চাইতে পারে। তিনি বলেন, হাসিনা প্রায় 16 বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো করছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরো বেশি মনোযোগ পাবে। শফিকুল আলম আরো লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। আমরা জাতি হিসেবে যদি জুলাই গণহত্যার